আমরা জানি যে আমাদের একটা অঞ্চল প্লাবিত হচ্ছে। এখন প্রশ্নটি হচ্ছে যে ভারত যে হুট করে না জানিয়ে আমাদের উপরে এই ধরনের পানি ছেড়ে দিল কিংবা এই বাঁধটি খুলে দিল। অনেকেই এক্ষেত্রে বলার চেষ্টা করছেন যে আসলে ভারতের কিছু করার ছিল না। যদি বাঁধটা না ছাড়তো তাহলে এটি ভেঙে আরও ভয়াবহ আকারে আসতো কিংবা ভারতের ওই অঞ্চলটা ডুবে যাচ্ছিল, এইজন্য ভারত বাধ্য হয়েছে ছাড়তে। প্রশ্নটা হচ্ছে যে আসলেই কি ভারত এখানে নির্দোষ কিংবা ভারতের আসলেই কিছু করার ছিল না? এই প্রশ্নটা আলোচনা করার আগে আমি মাঝখানে অন্য একটা বিষয় আলাপ করতে চাই যে যখনই বাংলাদেশ এবং ইন্ডিয়ার ইস্যু আসে তখনই আমরা খুব মর্মান্তিকভাবে, আমি বলবো বিরক্তিকরভাবে একটা বিষয় লক্ষ্য করি, সেটা হচ্ছে মাইনরিটি ইস্যুস। ইন্ডিয়া বিভিন্ন সময়ে বাংলাদেশের উপরে চাপ প্রয়োগ করার চেষ্টা করে, বাংলাদেশের উপরে অনেক ইস্যু, বাংলাদেশকে কোন গভর্নমেন্ট ক্ষমতায় রাখবে সেজন্য এই হিন্দু ধর্মীয় যে সনাতন ধর্মীয় যে ভাই বোনেরা আছে তাদেরকে টেনে নিয়ে আসার চেষ্টা করে। আসলে হিন্দু মুসলিমদের আসলে সমস্যাটা কোথায়? কেন এই সংকটগুলো তৈরি হয়? আমি যদি ব্যক্তিগতভাবে আমার এই এতটুকু জীবনের অভিজ্ঞতা দিয়ে আমি বলি, আমি বাংলাদেশের মাটিতে হিন্দু মুসলিমদের মধ্যে কোনো ধরনের এক্সিস্টেন্সিয়াল প্রবলেম দেখি না। এবং এইখানে বাংলাদেশের মানুষের যে নেচার, সেটি আমার অভিজ্ঞতা বলে যে আসলে একজন মুসলিম কখনোই একজন হিন্দুকে তার এলাকা থেকে কিংবা তার সম্পত্তি থেকে, তার অধিকার থেকে বঞ্চিত করার জন্য আসলে সে চিন্তা করে না। প্রত্যেকটা মানুষ সে নিজের মতো করে ভালো করতে চায়, অন্যকে এগিয়ে দিতে চায়, সেইটা একটা জায়গা আছে। কিন্তু সেই জায়গা থেকে হয়তো প্রত্যেকেই প্রত্যেককে ছাড়িয়ে দিতে চায়, সেটা মানুষের নেচার। কিন্তু এক ধর্ম হিসাবে হিন্দু কিংবা বৌদ্ধ ধর্মকে যে দমন করে রাখতে হবে, এই ধরনের টেন্ডেন্সি আমি মসজিদের মুসল্লি কিংবা সাধারণ মুসলিমদের মধ্যে আমি কোনোভাবেই লক্ষ্য করি না। আর রিয়েল প্রবলেমটা হচ্ছে এই ইস্যুটা বিভিন্ন সময় বলে দেখা যাচ্ছে যে একটা দল, একটা গোষ্ঠী একটা সুবিধা নেওয়ার চেষ্টা করে, এবং কখনো কখনো এইটা প্রমাণ করার জন্য দেখা যাচ্ছে যে মুসলিম সম্প্রদায়কে একটু বঞ্চিত করা কিংবা হিন্দুদেরকে কখনো একটু বেশি সুবিধা দেওয়া, প্রমাণ করা যে আসলে আমরা দল হিসেবে তোমার সাথে আছি। কিংবা এখন আওয়ামী লীগ চলে যাওয়ার পরেও আমরা দেখতে পাচ্ছি যে মুসলিমদেরকেও কিংবা ভিন্ন ভিন্ন রাজনৈতিক দলগুলোকেও হিন্দুদেরকে নিয়ে বিবৃতি দিতে হচ্ছে, অ্যাড্রেস করতে হচ্ছে, তাদের জায়গাগুলোতে নিয়ে বলতে হচ্ছে যে আসলে আমরা তোমাদের সাথে আছি। এই জিনিসটাও কিন্তু দুঃখজনক। বাংলাদেশের নাগরিক হিসাবে হিন্দুরা এমনিই নিরাপদ থাকার কথা, এমনিই থাকবে। সো রাজনৈতিক পরিস্থিতিটা এই হিন্দু মুসলিমদের দ্বন্দ্বটা এমন একটা জায়গায় নিয়ে গিয়েছে যে এটাকে রাজনৈতিকভাবে ব্যবহার করতে চায় সে তো ইন্টেনশনালি ব্যবহার করেই, যে ব্যবহার করতে চায় না তারও গা বাঁচানোর জন্য হলেও এই ধরনের সম্প্রীতি প্রকাশ্যে কিংবা আটারলি উচ্চারণ করতে হয়। সো কিন্তু আসলে রিয়েল প্রবলেমটা যদি আপনি মানে যদি বাস্তবতাটা আপনি দেখেন, যে আপনি যদি গ্রামে যান, হিন্দু মুসলিমদের সাথে বসেন, পাশাপাশি বাড়িগুলোতে প্রতিবেশীদের সাথে কথা বলেন, দেখবেন যে আসলে তাদের মধ্যে আসলে কোনো ধরনের কোনো সমস্যা নেই। সো আমার কাছে মনে হচ্ছে রিয়েল প্রবলেমটা প্রথমত বাংলাদেশের কিছু রাজনৈতিক ব্যক্তি দল, এরা এটাকে ব্যবহার করতে চায়। দ্বিতীয় সত্যিকারের সমস্যাটা হচ্ছে যখন বাইরে থেকে একটা আলগা আবেগ দেখানো হয় কিংবা আলগা একটা উদ্বেগ দেখানো হয়, প্রীতি দেখানোর চেষ্টা করা হয়, যে বলে না যে মায়ের চেয়ে মাসির দরদ বেশি হইলে সমস্যা তৈরি হয়। সো এরকম আমি এই আলগা দরদ এই কথাটা কেন বললাম, আগের প্রশ্নে ফিরে যাই যে আসলে ইন্ডিয়ার কোনো আসলে ভুল আছে কিনা, কিংবা এই ইন্ডিয়ার এই পানি ইস্যুতে আসলে ইন্ডিয়া কী করতে পারতো। আমার কাছে মনে হয় যে ন্যাচারাল একটা নদীর মধ্যে বাঁধ দেয়াটাই যে একটা কত বড় অন্যায়। আর দেখা যাচ্ছে বাঁধ দেওয়ার ফলে যে ঘটনাটা ঘটে, যেখানে স্বাভাবিক নদীর যদি প্রবাহ থাকতো তাহলে ওই নদীর স্রোতে সামনে আরও নদী তৈরি হতো, খাল তৈরি হতো, কিংবা অন্য নদীর সাথে মিশতো। তার মানে এই পানির প্রবাহ যেটাই হওয়ার কথা থাকুক না কেন, সেটা কিন্তু মিলিয়ে যেতে পারতো, কিংবা আসলে অন্য জায়গায় সেটা যাওয়ার মতো ক্যাপাসিটিও তৈরি হতো বছরকে বছর ধরে। এটা প্রায় 40 বছর আগে একবার ছাড়া হয়েছিল, এখন ছাড়া হচ্ছে। তার মানে 40 বছর যাবৎ যেই জিনিসটা বন্ধ আছে, এই 40 বছরের হিসাব আপনি করে দেখেন যে 40 বছরে তো এটার গতিপ্রবাহের যে নদীগুলো সেগুলো তো মরে গিয়েছে। সো এইরকম জায়গা থেকে হুট করে আপনি যখন না জানিয়ে বিষয়টা ছেড়ে দেন, তখন তো মানুষের আর উপায় থাকে না। আজকের এই রাত হওয়ার আগে অলরেডি রাত হয়ে গিয়েছে, যদি ওইখানের মানুষজনকে আমরা উদ্ধার করতে না পারি তাহলে কিন্তু এখানে বিশাল হতাহত ঘটনা ঘটবে। তার মানে কোনো ধরনের প্রস্তুতি ছাড়া, কোনো ধরনের ওয়ার্নিং ছাড়া
এটা ছাড়াটা একটা বড় অন্যায়। আর এর পূর্বের অন্যায় হচ্ছে এই বাঁধটা তৈরি করা, এবং বাঁধটা যদি তৈরি না হতো, যদি স্বাভাবিকভাবে থাকতো, তাহলে কিন্তু হয়তো প্লাবিত হলে একটু পানি বাড়তো, তখন হচ্ছে একটু স্বাভাবিক জোয়ার কিংবা পানির থেকে একটু বৃদ্ধি পেত, কিন্তু কোনোভাবেই এইটা এইরকম একটা পরিস্থিতি দাঁড়াতো না। সো এটা যারা বলার চেষ্টা করছেন যে ইন্ডিয়ার কিছু করার ছিল না, মূলত তারা আসলে ইন্ডিয়ার যে আধিপত্য কিংবা ইন্ডিয়ার যে আগ্রাসী মনোভাব, সেটাকে জাস্টিফাই করার চেষ্টা করছে। আর আমি যেটা বললাম যে আলগা ভালোবাসাটা কেন বলছি, দেখেন এইখানে এই অঞ্চলটাতে কত হিন্দু পরিবার আছে, কত মন্দির আছে, কত মানুষের জীবন আছে। সো তারা যদি মাইনরিটি ভালনারেবল পিপল নিয়ে সত্যিকার অর্থেই কনসার্ন হতো, তাহলে তো তারা হুট করে রাতের আধারে এই পানিটা ছেড়ে দিতে পারতো না। তার মানে তাদের মূল কনসার্ন মাইনরিটি, অসহায়, দুর্বল কিংবা এই সংখ্যালঘু মানুষজন না। তাদের মূল কনসার্ন হচ্ছে এটা বললে তাদেরকে যারা সুবিধা দেয় তাদেরকে ক্ষমতায় রাখতে সুবিধা হয়। এটা বললে তারা কারণে অকারণে বাংলাদেশকে কাঠগড়ায় দাঁড় করাতে পারে, তারা জবাবদিহিতা করতে পারে। এটা বললে তারা বিভিন্ন ধরনের অবৈধ সুবিধা নিতে পারে, যে আসলে আমি মাইনরিটিতে চুপ থাকবো, তুমি যদি আমার এই বিষয়গুলো দাও। সো এইরকম একটা আগ্রাসী মনোভাব আমরা পৃথিবীতে অনেক ধরনের কনসেপ্ট আমরা দেখেছি। ইসলামোফোবিয়া দীর্ঘদিন চলেছে এবং সেইটার মধ্য দিয়ে অনেকগুলো রাষ্ট্রে ইনভেনশন করা হয়েছে, সেখান থেকে তেল গ্যাস নেওয়া হয়েছে, পশ্চিমা শক্তির এই ধরনের কাজগুলো দেখেছি। এই অঞ্চলে জঙ্গি, মুসলিমদের কট্টরতা কিংবা হচ্ছে উগ্রতা, মাইনরিটির নিরাপত্তা, এগুলো অনেক দেখেছি। আমার মনে হয় যে মানুষের এই ধরনের যে কালেকটিভ ন্যারেটিভ প্রচার করতে করতে মানুষের মধ্যে এগুলো বিশ্বাসে পরিণত হয়, সেই বিষয়গুলো থেকে বের হয়ে এসে এখন আসলে আমাদের রিয়েল প্রবলেমগুলোতে ফোকাস করা উচিত, এবং এই ধরনের আগ্রাসী শক্তিগুলোকে রুখে দেওয়ার জন্য নানাবিধ পদক্ষেপ গ্রহণ করার আমার মনে হয় সময় হয়েছে। ধন্যবাদ।